ইরানের অনমনীয় জেদ ও মার্কিন শর্ত, দীর্ঘ আলোচনার পর ব্যর্থ হয়ে ফিরলেন ট্রাম্পের প্রতিনিধিরা। গ্রিন কার্ড হারাচ্ছেন ইরানি প্রভাবশালীদের সন্তানরা। ট্রাম্পের নতুন অভিযানে দিশেহারা ইরানি ধনকুবেররা। পর্যটন ভিসায় এসে সন্তান জন্ম দিলেই বিপদ, জালিয়াতি ধরতে বিশেষ অভিযান শুরু করল আইস। এবং ক্যাপিটল হিল হামলাকারী থেকে দণ্ডিত রাজনীতিবিদ, ট্রাম্পের কৃপায় মুক্তি পাচ্ছেন শত শত অপরাধী। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কূটনীতির টেবিলে যখন কোনো সমাধান আসে না, তখন বারুদের গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। দীর্ঘ ২১ ঘন্টার চেষ্টাও যখন ব্যর্থ হয়, তখন বুঝতে হবে দুই দেশের মধ্যকার আস্থার দেয়াল কতটা শক্ত। ইরানের এই অনমনীয় অবস্থান আর আমেরিকার অনড় শর্ত, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে। এই কূটনৈতিক ব্যর্থতা কি তবে নতুন কোনো ধ্বংসযজ্ঞের পূর্বাভাস? টানা ২১ ঘন্টার ম্যারাথন আলোচনার পর অবশেষে কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো আমেরিকা ও ইরানের মধ্যকার বৈঠক। ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে ইরানের সাথে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ভ্যান্সের মতে, ইরান আমেরিকার শর্তগুলো গ্রহণ না করায় কোনো চুক্তি ছাড়াই তাদের ফিরে যেতে হচ্ছে। আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তার নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষা, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আলোচনা কোনো দিশা পায়নি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না এবং আমেরিকার অযৌক্তিক দাবি মেনে নেবে না। এই আলোচনা ব্যর্থ হওয়ায় ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুনরায় শুরু হবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভ্যান্স জানিয়েছেন, এটি ছিল আমেরিকার পক্ষ থেকে সেরা এবং শেষ প্রস্তাব। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছেন। অন্যদিকে ইরান তাদের বিবৃতিতে আমেরিকার বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধাপরাধের কড়া সমালোচনা করেছে। এক দশকেরও বেশি সময় পর দুই দেশ মুখোমুখি আলোচনায় বসলেও দীর্ঘদিনের আস্থার সংকট আর বিপরীতমুখী স্বার্থ আবারও বাধা হয়ে দাঁড়ালো। কূটনীতি যখন ব্যর্থ হয়, তখন তার চড়া মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন পরবর্তী কোন পদক্ষেপ নেয় এবং মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শান্ত করার আর কোনো পথ খোলা আছে কি না। আমেরিকার বিলাসবহুল জীবন থেকে সরাসরি আইসির হেফাজতে লস অ্যাঞ্জেলেসে নিখোঁজ রহস্যের আড়ালে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হলেন ১৯৭৯ সালের তেহরান জিম্মি সংকটের মূল প্রোপাগান্ডা মুখ স্ক্রিমিং মেরির ছেলে ইসা হাশমি। শুধু হাশমি নন, কাসেম সোলেমানির আত্মীয় থেকে শুরু করে শীর্ষ ইরানি কর্মকর্তাদের সন্তানদের গ্রিন কার্ড বাতিল করছে ওয়াশিংটন। কেন হঠাৎ এত কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন? আমেরিকার মাটি কি তবে বন্ধ হয়ে যাচ্ছে বৈরী দেশের প্রভাবশালীদের জন্য? বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্র কি এখন শত্রুভাবাপন্ন দেশের কর্মকর্তাদের পরিবারের জন্য বিষাক্ত হয়ে উঠছে? ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল জীবন ছেড়ে এখন ডিটেনশন সেন্টারে ঠাঁই হচ্ছে প্রভাবশালী ইরানি নাগরিকদের। লস অ্যাঞ্জেলেসে অপহরণ নাটক থেকে শুরু করে আটলান্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বহিষ্কার, ওয়াশিংটনের এই সাঁড়াশি অভিযান এখন বিশ্ব রাজনীতির হট টপিক। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান সৈয়দ ইসা হাশেমি। পরিবার অপহরণের অভিযোগ করলেও পরে জানা যায় আইস তাকে সপরিবারে হেফাজতে নিয়েছে। হাশেমি হলেন ১৯৭৯ সালের মার্কিন জিম্মি সংকটের প্রোপাগান্ডা মুখ স্ক্রিমিং মেরির ছেলে। অভিযোগ উঠেছে, তিনি এবং তার পরিবার আমেরিকার মাটিতে বিলাসী জীবন কাটালেও কখনোই তাদের পূর্বসূরিদের ভারত বিরোধী বা আমেরিকা বিরোধী অবস্থানের নিন্দা জানাননি।
অভিযানের পরিধি কেবল হাশেমি পরিবারেই সীমাবদ্ধ থাকেনি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশে জেনারেল কাশেম সোলেমানির ভাগ্নি হামিদেহ আফসার এবং নাতনি সারিনা সাদাত হোসেইনির গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। গোয়েন্দা তথ্যে দেখা গেছে তারা একদিকে আমেরিকাকে বড় শয়তান বলে গালি দিতেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মার্কিন বিলাসিতার প্রদর্শনী করতেন। এছাড়া এমোরি ইউনিভার্সিটির ক্যান্সার বিশেষজ্ঞ ফাতেমে লারিজানিকেও সপরিবারে বহিষ্কার করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের বার্তা অত্যন্ত পরিষ্কার। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়েছেন, আমেরিকা কখনোই সন্ত্রাসবাদী বা বৈরী ভাবাপন্নদের নিরাপদ স্বর্গ হতে পারে না। একদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে অভ্যন্তরীণ এই ধরপাকড়, সব মিলিয়ে ওয়াশিংটন এখন তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল। আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিশোধ, এই বিতর্কের মাঝেই মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পরিবারগুলোর জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে এবার আরও কঠোর ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিজ দেশ যাদের ফিরিয়ে নিতে চাইছে না, তাদের এখন ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার মতো তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। প্রশাসনের লক্ষ্য বছরে অন্তত 10 লাখ মানুষকে ডিপোর্ট করা। গত এক বছরে প্রায় 6,75,000 মানুষকে বের করে দেওয়া হলেও লক্ষ্য পূরণে মরিয়া স্টিফেন মিলারের নেতৃত্বাধীন টিম। এ লক্ষ্যে রুয়ান্ডা, এল সালভাদর এবং পানামা সহ প্রায় 2 ডজন দেশের সাথে চুক্তি করেছে ওয়াশিংটন। পরিকল্পনা অনুযায়ী মেক্সিকো ছাড়া অন্যান্য দেশেও এখন অভিবাসীদের পাঠানো শুরু হচ্ছে, জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, এই প্রক্রিয়ায় একজন অভিবাসীকে সরাতে সরকারের কয়েক মিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা করদাতার অর্থের অপচয়। তবে হোয়াইট হাউস বলছে, অপরাধীদের তাড়াতে এবং অবৈধ প্রবেশ রুখতে এই কঠোর পদক্ষেপের বিকল্প নেই। প্রতিবাদের এক অভূতপূর্ব এবং বিতর্কিত ঘটনার সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস। ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে আইসি বিরোধী স্লোগান দিতে দিতে নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করে আপত্তিকর সব বস্তু ছুঁড়েছে একদল বিক্ষোভকারী। ট্রাফিক জ্যাম আর হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে আলামেডা স্ট্রিট। পুলিশের নির্দেশের তোয়াক্কা না করে এই অদ্ভুত কায়দায় প্রতিবাদ কি এখন নতুন কোনো সংকটের ইঙ্গিত? লস অ্যাঞ্জেলেসের সেই উত্তাল পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিবাদের ভাষা কতটুকু বিচিত্র হতে পারে তার এক চরম নজির দেখা গেল লস অ্যাঞ্জেলেসে। শনিবার ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে আইস বিরোধী এক বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে আপত্তিকর সব বস্তু ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কঠোর হতে হয় পুলিশকে। দুপুর 12:30 নাগাদ আলামেডা স্ট্রিটের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয় কয়েকশো বিক্ষোভকারী। তাদের হাতে ছিল আইসি বিরোধী নানা প্লেকার্ড। তবে প্রতিবাদের ধরন বদলে যায় যখন তারা নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করে বিভিন্ন এক্স রেটেড আইটেম বা সেক্স টয় ছুটতে শুরু করে। জানা গেছে, এই বিক্ষোভে ব্যবহৃত সরঞ্জামগুলো মিনিয়াপোলিস থেকে আনা হয়েছে। সম্প্রতি সেখানে আইসি সংক্রান্ত একাধিক গোলাগুলির ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি, যার আজ এবার লাগলো ক্যালিফোর্নিয়াতেও। বিক্ষোভের জেরে আলামেডা স্ট্রিটের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এলএপিডি দ্রুত এই জমায়েতকে অবৈধ সমাবেশ ঘোষণা করে এবং ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আইসির ধরপাকড় নিয়ে জনরোষ বাড়ছে। তবে প্রতিবাদের এই ধরন কি সাধারণ মানুষের সহানুভূতি পাবে, নাকি কেবল বিতর্কেরই জন্ম দেবে, তা এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই নাগরিকত্ব, 100 বছরের এই প্রথা কি এবার বন্ধ হতে যাচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বার্থ ট্যুরিজম দমনে এক বিশাল অভিযান শুরু করেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস সম্প্রতি তাদের এজেন্টদের বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ শুরু করার নির্দেশ দিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল সেই সব নেটওয়ার্ক খুঁজে বের করা যারা গর্ভবতী বিদেশি নারীদের পর্যটন ভিসায় আমেরিকায় আসতে সাহায্য করে। প্রশাসনের দাবি, এই নারীরা ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিয়ে কেবল সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে আসেন, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যদিও 2025 সালে আমেরিকায় 36 লক্ষ শিশুর জন্ম হয়েছে, যার খুব সামান্য অংশই বার্থ ট্যুরিজম, তবু ট্রাম্প একে তার কঠোর অভিবাসন নীতির ঢাল হিসেবে ব্যবহার করছেন।
সুপ্রিম কোর্টে বর্তমানে এ নিয়ে বিতর্ক চলছে যে বাবা মা নাগরিক না হলে সন্তান নাগরিকত্ব পাবে কিনা। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার বেশ কিছু বার্থ হাউস বা প্রসূতি কেন্দ্রের মালিকদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্বের এই চাবিকাঠি কি ট্রাম্প প্রশাসন চিরতরে কেড়ে নিতে পারবে? প্রেসিডেন্ট হিসেবে ক্ষমার ক্ষমতা থাকা কি এখন অপরাধীদের জন্য সেফ প্যাসেজ হয়ে দাঁড়িয়েছে? ওভাল অফিসের 200 ফুটের মধ্যে যারা এসেছেন তাদের সবাইকে গণক্ষমা দেওয়ার ঘোষণা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিল হামলাকারী থেকে শুরু করে দণ্ডিত রাজনীতিবিদ সবাই যেন মুক্তি পাচ্ছেন ট্রাম্পের কৃপায়। ক্ষমতার শেষ বেলায় ট্রাম্পের এই বিতর্কিত চাল আমেরিকার বিচার ব্যবস্থার ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। দ্বিতীয় মেয়াদের শেষ সময়ে এসে এক অভূতপূর্ব এবং বিতর্কিত পদক্ষেপের আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মহলে তিনি রসিকতা করে বলছেন, ওভাল অফিসের 200 ফুটের মধ্যে আসা প্রত্যেককেই তিনি ক্ষমা করে দেবেন। তবে সমালোচকরা বলছেন, এই রসিকতার আড়ালে লুকিয়ে আছে বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এক গভীর রাজনৈতিক কৌশল। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গণক্ষমা দেওয়ার পরিকল্পনা করছেন। হোয়াইট হাউস একে রসিকতা হিসেবে উড়িয়ে দিলেও প্রেস সেক্রেটারি স্পষ্ট জানিয়েছেন, প্রেসিডেন্টের ক্ষমার ক্ষমতা পরম বা অ্যাবসোলিউট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প 1800-র বেশি মানুষকে ক্ষমা করেছেন, যার মধ্যে রয়েছে 6 জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় জড়িত 1500 জন। এমনকি দুর্নীতির দায়ে দণ্ডিত সাবেক কংগ্রেসম্যান জর্জ স্যান্তোসকেও মুক্তি দিয়েছেন তিনি। কারণ একটাই, স্যান্তোস ছিলেন 100% ট্রাম্প ভক্ত। বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাওকে ক্ষমা করা নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। কারণ ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসার সাথে বাইন্যান্সের বিশাল আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল। সমালোচকদের মতে ট্রাম্প ক্ষমা করার ক্ষমতাকে ব্যবহার করছেন কেবল অনুগতদের রক্ষা করতে এবং বিচার বিভাগের ওপর প্রতিশোধ নিতে। বিচার ব্যবস্থা কি এখন ব্যক্তিগত আনুগত্যের কাছে নতি স্বীকার করছে? ট্রাম্পের এই পার্থিব ক্ষমা কি আমেরিকার গণতান্ত্রিক কাঠামোকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলবে? সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় এবার বিপাকে নিউ ইয়র্কের অগ্নি নির্বাপক কর্মীরা। ফায়ার স্টেশনকে ফটো স্টুডিও বানিয়ে মডেলদের উদ্দাম নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। জরুরি সেবা কেন্দ্রে এমন বিশৃঙ্খলা কি জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে? বিস্তারিত দেখুন কিভাবে একটি ফায়ার স্টেশন রাতারাতি হয়ে উঠল টিকটক স্টুডিও। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী গ্রিনউইচ ভিলেজ ফায়ার স্টেশন এখন এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। 2 মডেল ডানা ট্রেসি এবং হেইলি কার্লসন ফায়ার স্টেশনের ভেতর ঢুকে দমকল কর্মীদের পোশাক পরে এবং ফায়ার ট্রাকে উঠে নাচের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিল ওয়েনের গানে তাদের এই নাচ ইতিমধ্যে হাজার হাজার লাইক পেলেও এটি অগ্নি নির্বাপক বাহিনীর কঠোর প্রোটোকল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তে দেখা গেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ট্রাইবেকা থেকে কিপস বে শহরের বিভিন্ন ফায়ার হাউসে তরুণীরা গভীর রাতে প্রবেশ করছেন, ফায়ার পোল দিয়ে নামছেন এবং সরকারি সরঞ্জাম নিয়ে পোজ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল নিয়ম লঙ্ঘন নয়, বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। দমকল কর্মীদের পোশাকে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকতে পারে, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার এবং আইনি জটিলতা শহর কর্তৃপক্ষ তথা করদাতাদের উপর এসে পড়বে। এই গ্ল্যামারাস ভিডিওগুলো সংশ্লিষ্ট ফায়ার অফিসারদের কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। ফায়ার ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী কমিশনারের অনুমতি ছাড়া স্টেশনের ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিজ্ঞ কর্মকর্তারা সতর্ক করেছেন যে পরের বড় আগুনটি হয়তো এই অফিসারদের কেরিয়ারেই লাগবে। ইতিমধ্যে এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বরত অফিসারদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। মডেলরা দাবি করেছেন তারা কেবল আনন্দের ছলে এটি করেছেন এবং কাউকে বিপদে ফেলার উদ্দেশ্য তাদের ছিল না। কিন্তু 9/11 মতো ঐতিহাসিক ঘটনার প্রথম সাড়াদানকারী এই বাহিনীর মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিক ও কর্মীর দায়িত্ব। সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার নেশায় যখন সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হয়, তখন তা কেবল বিনোদন থাকে না, হয়ে ওঠে একটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের প্রতীক। পারমাণবিক হামলা কিংবা মহাপ্রলয়ে সব বিপর্যয়ে সচল থাকবে আমেরিকার কমান্ড সেন্টার, যার নাম ডুমসডে প্লেন। আকাশ থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া বা
যুদ্ধ পরিচালনার এই অভাবনীয় সক্ষমতা নিয়ে আবারও আলোচনায় বোয়িং ইফোরবি। $1300 কোটি নতুন প্রজেক্ট আর 7 দিন টানা ওড়ার ক্ষমতা কি আছে এই বিমানের ভেতরে? কেন একে এয়ারফোর্স 1 থেকেও বেশি শক্তিশালী বলা হয়? ফারজানা আফরোজের রিপোর্টে থাকছে এই রহস্যময় আকাশচারী কমান্ড সেন্টারের আদ্যোপান্ত। পৃথিবী যদি কোনোদিন পারমাণবিক যুদ্ধের কবলে পড়ে কিংবা স্থলভাগের সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? উত্তরটি হলো ডুমসডে প্লেন বা বোয়িং E-4B, যাকে বলা হয় মহাপ্রলয়ের উড়োজাহাজ। এটি কেবল একটি বিমান নয়, বরং আকাশের বুকে এক দুর্ভেদ্য সামরিক দুর্গ। এই বিমানটি টানা 7 দিন আকাশে উঠতে পারে। এতে রয়েছে 67টি শক্তিশালী অ্যান্টেনা, যা সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন থেকে শুরু করে বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ বজায় রাখতে সক্ষম। এমনকি পারমাণবিক বিস্ফোরণ থেকে তৈরি হওয়া তড়িৎ চৌম্বকীয় স্পন্দন বা ইলেকট্রোম্যাগনেটিক পালসও একে অকেজো করতে পারে না। প্রেসিডেন্টের অস্থায়ী কার্যালয় যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং সামরিক প্রধানরা এখান থেকেই যুদ্ধের সব নির্দেশনা দিতে পারেন। এমনকি এখান থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতাও রাখা হয়েছে। 111 জন ক্রু নিয়ে এই বিমানটি 24 ঘন্টা উড্ডয়নের জন্য প্রস্তুত থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে যুক্তরাষ্ট্র $13 বিলিয়ন খরচ করে 5টি নতুন বোয়িং 747-8 বিমানকে এই ডুমসডে সংরক্ষণে রূপান্তর করেছে। এই নতুন বহর আরও আধুনিক সুরক্ষা ব্যবস্থা এবং সাইবার আক্রমণ প্রতিরোধের সক্ষমতা নিয়ে যুক্ত হতে যাচ্ছে। রাশিয়া ছাড়া বর্তমানে কেবল আমেরিকার কাছেই এই প্রযুক্তির বিমান রয়েছে। এটি সাধারণ এয়ারফোর্স 1 থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াশিংটনের আকাশে এই বিমানের উপস্থিতি মানেই বিশ্ব রাজনীতিতে বাড়ছে টানটান উত্তেজনা। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা মাইকেল। তবে মুক্তির আগেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে পর্দার আড়ালে ঢাকা পড়ছে পপ সম্রাটের জীবনের অন্ধকার অধ্যায় এবং শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো। আইনি মারপ্যাঁচ নাকি ব্যবসায়িক কৌশল? কেন ইতিহাসের দায় মুক্তি চাইছে এই বায়োপিক? এ নিয়ে থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। আগামী 24 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বহুল প্রতীক্ষিত বায়োপিক মাইকেল। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জানা গেছে সিনেমার শেষ ভাগের একটি বিশাল অংশ, যেখানে জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো চিত্রায়িত হয়েছিল, তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। জ্যাকসন এস্টেটের আপত্তিতে এবং পুরনো কিছু আইনি মারপ্যাচের কারণে এই সেন্সরশিপ চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী 90-এর দশকের এক অভিযোগকারীর সঙ্গে জ্যাকসন এস্টেটের পুরনো চুক্তির একটি ধারা খুঁজে পাওয়া গেছে, যা সিনেমার পর্দায় সেই ঘটনা দেখানোর পথে আইনি বাধা তৈরি করেছে। ফলে সিনেমার টিম প্রায় $15 মিলিয়ন খরচ করে নতুন করে শুটিং করেছে। সমালোচকদের মতে এটি কেবল আইনি জটিলতা নয়, বরং একটি ব্যবসায়িক কৌশল। কারণ পেডোফিলিয়ার মতো গুরুতর বিষয় সিনেমার টিকিট বিক্রি বা স্পটিফাই স্ট্রিম বাড়াতে সাহায্য করবে না। পরিচালক সম্ভবত একটি গ্ল্যামারাস ও পরিচ্ছন্ন ছবি উপহার দিতে চাইছেন, যা দর্শকদের নস্টালজিয়াকে পুঁজি করবে। এর আগে ব্রডওয়ে মিউজিক্যাল এমজেতেও একই কায়দায় বিতর্ক এড়িয়ে কেবল গান আর নাচকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তবে একটি বায়োপিকের কাছে দর্শকদের প্রত্যাশা থাকে মানুষের জীবনের অন্ধকার এবং জটিল দিকগুলো জানার। জ্যাকসনের ভাইপো জাফার জ্যাকসন এই চরিত্রে অভিনয় করছেন, যার ফলে পারিবারিক আবেগও জড়িয়ে আছে। কিন্তু সত্যকে ধামাচাপা দিয়ে তৈরি এই হাজিওগ্রাফি বা মহিমা কীর্তন কি দর্শকদের মন জয় করতে পারবে? মাইকেল জ্যাকসনের গান সন্দেহাতীতভাবে কালোত্তীর্ণ এবং চমৎকার, কিন্তু একজন শিল্পীর ইতিহাস থেকে তার জীবনের কালো অধ্যায়গুলো পুরোপুরি মুছে ফেলা কি সঠিক? ইতিহাসকে এভাবে সাদা করার চেষ্টা হয়তো সিনেমাটিকে ব্যবসায়িক সাফল্য দেবে, কিন্তু সাংবাদিক ও সমালোচকদের তীক্ষ্ণ প্রশ্ন থেকে এটি রেহাই পাবে না। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।